আমাদের জাতীয় সঙ্গীত জনগণমন, আবার জাতীয় গান বন্দে মাতরম, দুটোই তো লেখা হয়েছে বাংলায়। ঠিক। কিন্তু দেখুন, আজকাল এই ভারতে বাংলা বললে কেমন যেন বাংলাদেশি বলে একটা একটা তকমা দেয়া চেষ্টা হয় কোথাও কোথাও। এই বৈপরীত্যটা মানে এই বিরোধাভাসটা সত্যি ভাবায় আর কি। ঠিক, আজ আমরা এই বিষয়টা একটু তলিয়ে দেখব। ভারতে বাংলাভাষীদের প্রতি যে একটা বঞ্চনা বা অসম্মানের অভিযোগ উঠছে, আচ্ছা। বিশেষ করে আসামের সাম্প্রতিক পরিস্থিতি, সেখানকার মুখ্যমন্ত্রীর কিছু মন্তব্য, এই সব নিয়ে যে বিতর্ক চলছে তার ভেতরে ঠিক কি আছে। একদম। আমাদের হাতে যেসব সূত্র কিছু প্রতিবেদন তথ্য, সেগুলো দেখলে বোঝা যায় ব্যাপারটা বেশ জটিল, সহজ নয়। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হলো এই উৎসগুলো ঘেটে আসল বিষয়টা বোঝা, কেন এমন হচ্ছে, এর প্রভাবটা কি পড়ছে। আর ভারতে বাঙালিদের অধিকারের প্রশ্নটা সেটা ঠিক কোথায় দাঁড়িয়ে। হ্যাঁ, ঠিক তাই। তবে দেখুন, এই সমস্যাটা কিন্তু আজকের নয়, এর একটা লম্বা ইতিহাস আছে। অবশ্যই। এই ১৯০৫-এর বঙ্গভঙ্গ, হ্যাঁ, তারপর ৪৭-এর দেশভাগ, আসামে তো বাঙালিরা বহুকাল ধরে আছেন। হ্যাঁ। তারপর ধরুন ১৯৬১ সালে ওই বরাক উপত্যকায়, যেটা আসামের বাঙালি প্রধান এলাকা, আচ্ছা সেখানে বাংলা ভাষার স্বীকৃতির জন্য ১১ জন প্রাণ দিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, সেই ভাষা আন্দোলনের কথা তো আমরা জানি। বা ধরুন ১৯৮৩ সালের নেলি গণহত্যা, সেই ভয়ঙ্কর জাতিগত হিংসার ঘটনা, এগুলো তো ভোলার নয়। এই সব মিলিয়েই এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা তৈরি হয়েছে। তার মানে এর শিকড়টা অনেক গভীরে। আর সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে মনে হচ্ছে যেন সেই পুরনো সমস্যাগুলোই আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে। ঠিক ধরেছেন। যেমন ধরুন এই ২০২৫ সালেই ওড়িশায় প্রায় ২০০ জন বাংলাভাষী শ্রমিক, তাদেরকে বাংলাদেশি সন্দেহে আটক করা হলো। ২০০ জন? হ্যাঁ, আবার দিল্লিতেও দেখুন পশ্চিমবঙ্গের কিছু শ্রমিককে আটক করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, এরকম একটা অভিযোগ উঠেছে। ওফ। মামলাটা এখন কলকাতা হাইকোর্টে গড়িয়েছে, তদন্ত চলছে। আচ্ছা। এমনকি গুরুগ্রামেও, হরিয়ানার গুরুগ্রামে আসাম থেকে আসা ২৬ জন বাংলাভাষী মানুষ, তাদেরকেও একই সন্দেহে হেনস্থা করার খবর পাওয়া গেছে। ঘটনাগুলো শুধু একটা রাজ্যে সীমাবদ্ধ নেই। না না, এগুলোকে হয়তো বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখলে ভুল হবে। অনেকেই মনে করছেন এটা একটা বৃহত্তর চিত্রের অংশ। যেমন একজন টুইটারে, এখন যেটা এক্স, সেখানে লিখেছেন যে উড়িষ্যায় বাঙালি নিধনযজ্ঞ শুরু হয়েছে, আসামে বাঙালিদের পেটানো হচ্ছে, দিল্লি গুজরাটে অত্যাচার চলছে, এরকম একটা কথা। এটা তো খুব মারাত্মক অভিযোগ। হ্যাঁ, অভিযোগটা গুরুতর। বিভিন্ন সূত্রে এমন ইঙ্গিতও মিলছে যে কয়েকটি রাজ্যে, বিশেষ করে যেখানে বিজেপি ক্ষমতায়, সেখানে রাজনৈতিক কারণে বাংলাভাষীদের বিদেশি হিসেবে দেখানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে। আর এর ফলে তাদের ভোটাধিকার, জীবনধারণ, এগুলোর ওপর প্রভাব পড়ছে। হ্যাঁ, সেরকমই অভিযোগ উঠছে আর কি। কিন্তু এই সব কিছুর মধ্যে আসামের পরিস্থিতিটা যেন একটু বেশি জটিল হয়ে উঠছে, বিশেষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিছু মন্তব্যের পর। একদম। আসামের ব্যাপারটা এখন খুব চর্চায়। মুখ্যমন্ত্রী শর্মা ১১ জুলাই ২০২৫-এ এমন একটা কথা বললেন। কি বলেছিলেন উনি? উনি বললেন যে সামনে যে আদমশুমারি হবে, সেন্সাস, সেখানে যারা নিজেদের মাতৃভাষা বাংলা লিখবেন, হ্যাঁ, তারা নাকি বিদেশি হিসেবে চিহ্নিত হতে পারেন। বলেন কি? এটা তো সাংঘাতিক কথা। হ্যাঁ, স্বাভাবিকভাবে এটা নিয়ে মারাত্মক বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস তো সরাসরি প্রশ্ন তুলেছে। কি প্রশ্ন? তারা বলছে আমাদের জাতীয় সঙ্গীত বাংলায়, জাতীয় গান বাংলায়, তাহলে সেই যুক্তিতে হিমন্ত বিশ্ব শর্মা কি? বোঝাই যাচ্ছে প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, বিতর্কটা তাহলে খুবই তীব্র। অবশ্যই। যদিও পরে মুখ্যমন্ত্রী শর্মা একটা সাফাই দিয়েছেন। উনি দাবি করেছেন তার মন্তব্যটা ছিল আসলে অবৈধ বাংলাদেশি মুসলিম ঘুষপেঠিয়াদের বিরুদ্ধে। ঘুষপেঠিয়া যারা অবৈধভাবে ঢুকেছে। হ্যাঁ, ওই অবৈধ অনুপ্রবেশকারী বোঝাতেই শব্দটা ব্যবহার করা হয়। উনি বলছেন ওনার মন্তব্য সব বাঙালির বিরুদ্ধে নয়। আচ্ছা, কিন্তু বাস্তবে কি হচ্ছে? ওনার সরকারের নীতি বা কাজকর্ম? দেখুন, সূত্রগুলো খতিয়ে দেখলে একটা অন্য ছবিও কিন্তু উঠে আসছে। বাস্তবে ওনার সরকারের যে নীতি, বিশেষ করে উচ্ছেদ অভিযানগুলো। উচ্ছেদ অভিযান? হ্যাঁ, যেমন ধরুন এই ২০২৫ সালের জুন মাস থেকেই প্রায় ৩,৫০০ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। ৩,৫০০? হ্যাঁ, এবং জানা যাচ্ছে এদের বেশিরভাগই বাংলাভাষী মুসলিম। আবার সরকার দাবি করছে প্রায় ১,২০,০০০ বিঘা জমি নাকি এই ঘুষপেঠিয়াদের থেকে উদ্ধার করা হয়েছে। বাবা, তার সরকারি ভাষ্য যাই হোক, এর প্রভাবটা সব ধরনের বাংলাভাষীদের উপরই পড়ছে, হিন্দু মুসলিম নির্বিশেষে। অভিযোগটা কিন্তু সেরকমই। বিশেষ করে বরাক উপত্যকা, যেটা বাঙালি সংখ্যাগরিষ্ঠ এলাকা, সেখান থেকে এই উচ্ছেদ বা হেনস্থার অভিযোগগুলো বেশি করে আসছে। তাহলে কি সরকারি ভাষ্য আর মাঠের বাস্তবতার মধ্যে একটা ফারাক দেখা যাচ্ছে? মনে হচ্ছে তো তাই।
কিছু সূত্রে এমনও বলা হচ্ছে যে এই সব কিছুর পেছনে আসামের যে জনবিন্যাস মানে ডেমোগ্রাফি সেটা বদলানোর একটা রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। ও, এটা তো আরও গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। দেখুন, এগুলো সবই বিভিন্ন সূত্রের ভিত্তিতে উঠে আসা বিশ্লেষণ বা অভিযোগ। তবে এটা ঠিক যে এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। আসামের বরাক উপত্যকায় হচ্ছে, ওড়িশায়, দিল্লিতেও বাঙালিরা সরব হচ্ছেন। তৃণমূল কংগ্রেসও তো বিষয়টা নিয়ে বেশ সরব। হ্যাঁ, তারাও জাতীয় স্তরে আওয়াজ তুলছে। আর কয়েকটা ঘটনায় কলকাতা হাইকোর্ট যে তদন্তের নির্দেশ দিয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। মানে বিচার ব্যবস্থাও বিষয়টার উপর নজর রাখছে। তাহলে এই যে পুরো পরিস্থিতিটা, মানে ভাষা আর পরিচিতি নিয়ে যে একটা সংকট তৈরি হচ্ছে, এটা তো একটা বিশাল সংখ্যক মানুষকে নিজেদের দেশেই একটা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। একদম। যে ভাষায় রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ লিখে গেছেন, সেই ভাষাটাই আজ কাউকে সন্দেহের চোখে দেখার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটাই তো সবথেকে দুঃখজনক আর উদ্বেগের বিষয়। এই আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, এটা শুধু কোনো একটা অঞ্চলের বা একটা ভাষাগোষ্ঠীর সমস্যা নয়। এটা আসলে ভারতের যে বহুত্ববাদী চরিত্র, যে সাংবিধানিক অধিকার, সেই সব কিছুর সামনে একটা বড় প্রশ্নচিহ্ন তুলে ধরছে। ঠিক। আর সূত্রগুলো এটাও বলছে যে এই পরিস্থিতিতে বাঙালিদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকাটা খুব জরুরি। বাংলা ভাষার প্রতি গর্ববোধটা ধরে রাখা আর শিক্ষা, সচেতনতা, এগুলোর মাধ্যমে নিজেদের অধিকার রক্ষা করা। সত্যি, পুরো আলোচনাটা শুনে একটা প্রশ্ন কেবলই মনে ঘুরছে। বলুন। যখন একটা দেশের জাতীয় সঙ্গীতের ভাষা, সেই ভাষাটাই কাউকে অপর বানানোর জন্য বা সন্দেহের চোখে দেখার জন্য ব্যবহার করা হয়, তখন সেই পরিস্থিতিটা দেশের একতা, দেশের সংহতির ওপর ঠিক কী রকম প্রভাব ফেলতে পারে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা বোধহয় আমাদের সবার একটু থমকে দাঁড়িয়ে ভাবা দরকার। একদম। ভাবাটা খুব জরুরি।